Capital FM 94.8. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই বিশেষ ঈদ আয়োজন, যে আয়োজনটির নাম হচ্ছে টক অফ দ্য ক্যাপিটাল। টক অফ দ্য ক্যাপিটাল কারা? টক অফ দ্য ক্যাপিটাল হচ্ছে আমাদের প্রিয় তারকারা, যাদের সঙ্গে আমরা এই ঈদের সময় তাদের ঈদ ভাবনা নিয়ে জানবো, তাদের ঈদের কাজ, ঈদের ব্যস্ততা, সেই সাথে নানা বিষয় নিয়ে যেটা মন চায় সেটা নিয়ে আমি গল্প করব তাদের সাথে। আজকে আমাদের এই প্রথম পর্বে যিনি অতিথি হয়ে আসছেন, তিনি শুধু আমার না, আমাদের প্রত্যেকের, সারা বাংলার অনেক পছন্দের, অনেক প্রিয় এবং সেই সাথে অনেক গর্বের। শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, অলরেডি প্রুভেন, আমরা জানি। সেই সাথে শি ইজ বিউটিফুল অ্যান্ড আই উড সে বিউটি উইথ গ্রেস, দি লাভলি জয়া আহসান। City lights, cameras flashing, voices rising, people asking who's the star of the night. Yeah, stars shining, screens alive, the whole city feels the vibe. TTC, talk of the couple, where the stars take stage tonight. TTC, talk of the couple, feel the buzz, feel the spotlight. Everyone's talking, everyone's watching. Right here in my life, TTC feels the capital, talk of the capital. I'm so good. খুবই ভালো লাগছে। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। দারুণ লাগছে জয়াপা, আই এম সো এক্সাইটেড। মি টু। কেমন জানো, যখন আমি শুনেছি যে আজকের পর্বের অতিথি আপনি, আমার মনে হচ্ছিল যে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি আপনাকে নিয়ে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবদের সাথে অনেক গল্প করেছি। হ্যাঁ, যেহেতু আমাদের কমন ফ্রেন্ড সার্কেলস আছে। হ্যাঁ, গল্পটা এরকম যে লাস্ট বেশ কিছুদিন ধরে আমাদের বিভিন্ন গ্যাদারিংসে, বিভিন্ন দাওয়াতে দেখা হয়েছে। তো আমি জয়া আহসানকে খুব কাছাকাছি দেখেছি। আমরা তো একটা তারকা জয়া আহসানকে সবসময় পর্দায় দেখি, কিংবা আপনার সঙ্গে এর আগে আমার হয়তো বিভিন্ন ইভেন্টসে দেখা হয়েছে, কিন্তু একদম ক্লোজ ডোরে হয়তো পারিবারিক একটা আবহে, পার্সোনাল ভাবে সময় কাটানো। আমিও তোমাকে খুব কাছ থেকেই দেখলাম এই ইভেন্টস এর বাইরে। এই যে বাড়িতে যেসব গেট টুগেদার হয় বা কিছুতে 2-3 বার আমাদের দেখা হলো, তখন আমি জানলাম অনেক কিছু, তোমাকেও ভালো করে চিনলাম। আর যেটা বেশি জানলাম, তুমি খুব ভালো রান্না করো। আপনাকে এখনো খাওয়ানোর আমার সুযোগ হয়নি। আমি খেতে চাই, অবশ্যই ভুলে যেও না। না, একদমই না। তো আমি সেটাই বলছিলাম যে যেহেতু আমি এরকম আপনাকে খুব কাছ থেকে দেখেছি, একে তো আমরা দি জয়া আহসান, দি গ্রেট অ্যাক্ট্রেস, তার দ্বারা তো বেশ মোহিত। আমি পার্সোনালি ও ব্যক্তিগতভাবে যখন আপনাকে চিনলাম, জানলাম, সেটা দ্বারাও আমি খুব মানে কি বলবো, আই এম সো ইমপ্রেস। আমার একটা স্ক্রিপ্ট সবসময় এখানে আছে সাজানো, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে আমি স্ক্রিপ্টে প্রশ্নগুলো ভুলে যাই। আমার মাথায় যা আসে আমি তাই প্রশ্ন করি। চলো, আমার তো মনে হয় সেটাতেই আসলে আড্ডাটাও জমে আর মানুষটাকে খুঁজে পাওয়া যায়। প্রথমেই প্রশ্ন ছিল যে ক্যামেরার বাইরে আসল জয়া কেমন মানুষ, প্রথম প্রশ্নটা এটা ছিল। তো আমি সেটা, যেহেতু প্রশ্নটা আছে আমি জানবো, তবে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই যে যেহেতু আমি আপনাকে দেখেছি ক্যামেরার বাইরে এই খুব ক্লোজ ডোরে, আমি এত মুগ্ধ হয়ে গেলাম। একটা মানুষ, ইজ সাচ আ গ্রেট, মানে বিগ স্টার আমি বলবো। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কোনো তারকাসুলভ কোনো আচরণ নেই। আমি এমন একটা দাওয়াতেও আপনাকে পেয়েছি যেখানে সব ছোট ছোট বাচ্চারা ছিল। হ্যাঁ, সেখানে হয়তো শি ওয়াজ দি অনলি স্টার দেয়ার, অ্যান্ড আমি হয়তো, আমার সামান্য পরিচিতি আছে, এরপর বাকিরা সবাই খুব হচ্ছে না যে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা হয়তো ইনফ্লুয়েন্সার, ট্রেন্ডিং যারা রয়েছে, এরকম স্টারলেটসরাও ছিল অনেক। হ্যাঁ, তো জয়াপা এত নাইসলি সবার সঙ্গে মিঙ্গল করছিল, মিশে গেল, আমি খুব মানে মুগ্ধ হয়ে গেলাম। নাবিলা, তুমি অনেক বেশি বাড়িয়ে বলছো মানে অনেকের কাছে হয়তো আমাদের যে ইমেজ, মানে আমাদের সম্পর্কে যে পারসেপশন, সেইটা আর ব্যক্তি মানুষটাকে গুলিয়ে ফেলে। কিন্তু আসলে আমি মনে করি, সবসময় বলি, অনেক ইন্টারভিউতে বলছি যে এটা তো আসলে জয়া আহসানের একটা ইমেজ, এটা পারসেপশন। ব্যক্তি মানুষ তো আমি এরকম না আসলে। মানে অনেকে যেমন নানান রকম চাকরি করে, কাজ করে, জব করে, তার বাইরে তো তার একটা আলাদা আইডেন্টিটি আছে, সেটা তো ট্রু মানুষটা। তো
আমিও সেটা, আমি জানি তুমিও সেটা। তুমি তোমার এই স্টারডামের বাইরে তুমি একজন খুবই সফল মা, একজন গৃহিণী, সেটা আমি নিজে থেকে দেখেছি, নিজে চোখে দেখেছি। তুমি খুব 8-10টা সব সাধারণ মানুষের মতো, সেরকম আসলে আমিও তাই সাধারণ মানুষের মতো। না, আপনি নিঃসন্দেহে মানে আমি সেটা দেখেছি যে আপনি অসাধারণ, কিন্তু আপনি খুবই সাধারণ একটা জয়া আহসান আছে যেটা খুবই নর্মাল। কারণ আমরা অনেক তারকাকে এমনও পেয়েছি যে তারকার বাইরেও আসলে প্রত্যেকের একটা ব্যক্তি সত্তা থাকে, কিন্তু আবার অনেকে এরকমও রয়েছে, বা হয়তো আমরাও একটু বেশি ভেবে থাকতে পারি যে ওই তারকা সত্তার বাইরে আসলে বের হতে পারে না অনেক সময়, অনেক পাবলিক প্লেসে গেলে। হ্যাঁ, সেটাও কিন্তু রয়েছে, একেবারেই যে নেই তা নয়। সেগুলো তো আসলে হ্যাঁ। দর্শক অনেকখানি ঠিক করে দেয় আসলে। তবে আমার মনে হয় যে আসলে তার বাইরে তো মানুষ, আমি আসলে কি, আমি সত্যি, আমি তো সবসময় বলি যে স্পটলাইটে থাকার কারণে আমাদেরকে মেকআপ দিতে হয়, আমাদের চুলটা ঠিক রাখতে হয়, আমাদেরকে ভালো ভালো দেখতে ভালো জামা কাপড় পরতে হয়, কিন্তু তার বাইরে ঘরোয়া যে মানুষটা, সেই মানুষটা তো আসলে একেবারে হয়তো খুব সাধারণ মানুষ, আসলে শখ হয়ে যায় অনেক সময়। এবং এই সাধারণ বিষয়টা আজকাল সোশ্যাল মিডিয়ায়ও আপনাকে সেভাবে খুব দেখা যায় যে জয়া আহসান হচ্ছে এখন সবজি গাছ লাগাচ্ছে, বা সবজি যখন সবজি তুলছে, হারভেস্ট করছেন, এবং সেই সাথে মরিচ মাখিয়ে খুব মজা করে রুচি করে ভাত খাচ্ছেন মাখিয়ে। এটাও দেখা যাচ্ছে, এই পার্টটা খুব সুন্দর আমরা উপভোগ করছি। এর বাইরে যেহেতু প্রশ্ন আছে, জয়া আহসান আসলে কেমন, আপনি কোন বিষয়টা আছে যেটা আপনার কাছে মনে হয় যে এখনো জানানো বাকি? সত্যি নাবিল, আমি না খুব আমাকে নিয়ে আমি বলতে পারবো না আসলে। মানে আমি এত আমাকে নিয়ে বা আমি আমার এটা ভালো, এটা আমার পছন্দ না, এটা আমার অপছন্দ, মানুষের কিছু এই তীব্রতা থাকে না, এই ভালো লাগা খারাপ লাগার যে অনুভূতি বা প্যারামিটার্স গুলা অনেক তীব্র থাকে না। আমি এটা করি না, আমি এটা করি, আমি ঠিক আসলে এরকম না। আমি খুব জাস্ট গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ, গো উইথ দ্য ফ্লো। আর হলো আমাদের কাজের কারণেও এটা হয়ে ওঠেনি, এবং এর বাইরে ব্যক্তি মানুষটাও ঠিক আমি এরকম না যে আমি খুব মেগালোমনিয়াকও না একেবারে, যে আমি অনেকে খুব আমি বলতে আমার খুব এটা বলতে অস্বস্তি হয়। তবে ওই যে তুমি যেটা দেখলে যে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যায়, ওই যে কি বাগান টাগান করি, খুব সাধারণ আটপৌরে জীবন, ওটা তুমি বলতে পারো ওটা আসলে ওটা আমি বরং তার চেয়েও সাধারণ। কারণ ক্যামেরা যখন আসে তখন তো আসলে আমি দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট করি, আমি তার চেয়েও আসলে হয়তো সাধারণ। তবে এটা ঠিক, মানে আমি গাছপালা প্রকৃতি এগুলোর সাথে আমি খুবই ভালোভাবে মানে মিশে যেতে পারি, আর ওইভাবে থাকলে আমি অনেক সুখী থাকি, হ্যাপি থাকি। পরবর্তী জেনারেশন আপনি যাদের কাজ দেখছেন, আমি জানি আপনি খুবই পজিটিভ মানুষ, আপনি কি পজিটিভিটিটা লক্ষ্য করেন এখন তাদের মধ্যে? পজিটিভিটির জায়গাটা, পজিটিভিটি না, তাদেরকে তো আমি খুব ইন্সপায়ার হই আসলে। তারা প্রথমত আসলে যে আমাদেরকে যেই প্রমাণ করতে হয়েছে, সেটা প্রথমেই প্রমাণ করতে হয়নি যে আমি একটা সেফ জায়গায় কাজ করছি। দ্বিতীয়ত হলো আমার মনে হয় যে পরের জেনারেশন অনেকেই অনেক ডাইনামিক থাকে, কিন্তু যে প্রুফ করবার যে জায়গাটা সেটা তারা করতে পারে আসলে, সে কি চায়, এবং এক একটা আইডিয়া নিয়ে আসলে এখন তো আসলে দর্শক সোশ্যাল মিডিয়ার কারণেও অনেক রকমের ডাইমেনশনাল জিনিস মানুষ এখন নিতে পারে। তো এটা আমার মনে হয় ওরা যেটা করতে চায় সেটা দর্শক পর্যন্ত পৌঁছাতে পারে, এবং সেটা নেয়। এবং এখনকার জেনারেশন সবাই অনেক সাহসী আমার মনে হয়, এবং আমার মনে হয় যে আমরা যারা আর্ট কালচার চর্চা করি, হ্যাঁ, সো আমাদের সাহসটা অনেক বড় বিষয়, তো যেটা আসলে ওদের সবার আছে আমার মনে হয়। আর প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা সময়ের এক একটা বিউটি আছে, সেটা আমি মনে করি যে যত ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রেই বলি বা অভিনয়ের জায়গায় বলি, তবে অভিনয়ের জায়গাটা একটু আলাদা। আমার কাছে মনে হয় যে একটা নির্দিষ্ট বয়স এবং জীবনের অভিজ্ঞতা ছাড়া খুব ম্যাচিওর অভিনয় বা অভিনয়ের ভেতরে ইনডেপথ ঢোকা যায় না আসলে। কিন্তু আমার মনে হয় যে এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ডাইনামিক আসলে, এবং তাদের জায়গাটাও যেমন তৈরি আছে, এবং তারা করতেও পারে, অনেক কিছু দেখতেও পারে, তাদের অনেক কিছু প্রমাণ করতে হয় না নাবিলা, যে একটা ছেলেদের সঙ্গে বা পুরুষদের সঙ্গে মেলামেশা করে কাজ করছি বলে বাড়িতে কোনো কৈফিয়ত দিতে হয় না, সমাজেও এখন খুব নর্মাল ভাবে দেখে। এইসব বিষয়গুলো আমরা অনেক বেশি ফেস করেছি একটা সময়। এক্স্যাক্টলি, আপনারা ওই জায়গাটা সহজ করে দিয়েছেন বলে হয়তো আজকে ব্যাপারটা এত সহজ। এবং আপনি বলছিলেন সাহসী, এই কথাটা
কথাটা আরেকটা জিনিস আমার মনে হয় যে এখনকার যারা কাজ করছে বা করতে চায় তারা অনেক রেখে ঢেকে কাজটা করে না, কারণ আর্টিস্টের একটা বক্তব্য থাকে, সেটা পলিটিক্যাল বক্তব্য থাকতে হয়। পলিটিক্যাল মানে বলতে চাচ্ছি আর্টিস্টের যে কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতে হয়, যেটা এখনকার আর্টিস্টদের পক্ষে অনেক সহজ এবং তারা সেটা করেও। সবাই কি করে? একটু তো হিসেব আছে, সেটুকু করতে হয়, কিন্তু তার বাইরে এখন যারা একেবারেই নতুন যারা কাজ করছে সোশ্যাল মিডিয়া বা এটা, তাদের ভালো খারাপ সেটা তারা খুব বোল্ডলি বলে এবং তাদের স্ট্যান্ড পয়েন্ট থাকে। সেটা হতে পারে যে কোনো কিছু সোশিও একটা ইকোনমিক জায়গা থেকেও তারা কথা বলতে পারে, তারা অ্যানিমেল রাইটস নিয়েও খুব কথা বলতে পারে এবং তারা খুব সোচ্চার হয়। তারা ভাবে না আসলে রিলিজিয়াস ব্যাপারগুলো তারা কি করে দেখবে, তারা খুব স্ট্রংলি বোল্ডলি সেগুলো বলে। ইনফ্লুয়েন্সারদের কথা আপনি মনে হয় বলছেন? হ্যাঁ, আমি মোস্টলি বলছি যে এখনকার জেনারেশনের কথা। এবং আপনি যে কথাটা বললেন সাহসী, এবং অভিনয় শিল্পীদের আসলে অনেক সাহসী হতে হয়, এবং আপনার প্রত্যেকটা ক্যারেক্টার, আপনি যতগুলো চরিত্র প্লে করেছেন, প্রত্যেক ক্যারেক্টারের মধ্যে কিন্তু সেই সাহসটা খুব দেখা যায়। আপনি আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্যারেক্টারস আছে যেটা হয়তো অনেকে করবার আগে হয়তো দুবার ভাবতো এটাকে আমি করবো নাকি করবো না, বাট ইউ জাস্ট জাম্প ইনটু ইট। এই সাহসটা আপনার কবে থেকে কিভাবে হয়েছিল? শুরু থেকে কি ছিল? শুরু থেকে যেটা ছিল যে ভালো কাজ করবো আর ক্যারেক্টার ডিফারেন্ট, আমার থেকে দূরের চরিত্র করার ইচ্ছে আমার ছিল, যে জীবনটা আমি যাপন করি নাই সেটা আমার দেখার ইচ্ছে ছিল। আর আমাদের মতন তো আসলে লাকি কেউ না যে আমরা কিন্তু একটা জীবনে নানান রকম চরিত্র, নানান রকম জীবন কিন্তু যাপন করি, যেহেতু তুমি অভিনয় করো তুমি সেটা জানো। তো সেই সুযোগটাকে কাজে লাগানো, আর হচ্ছে হলো আমি সবসময় প্রথম থেকে আসলে খুব পপুলারিটির রাস্তায় হাঁটিনি। প্রথমে আমি চেয়েছি সবসময় যে একটু অন্যরকম চরিত্রগুলো আমি করব, যেগুলো ট্রুথফুল থাকবে, যেগুলো মানে একটা ডিরেক্টর বা একজন অ্যাক্টরই তো আসলে শুধুমাত্র পারে যে কোনো জায়গায় আলো ফেলতে, যে কোনো চরিত্রের উপর আলো ফেলতে। নইলে একজন মানে সেক্স ওয়ার্কারের ক্যারেক্টার অথবা একজন ম্যাথরের ক্যারেক্টার, এগুলো কে দেখতে চায়, এগুলোর কি গ্ল্যামার আছে, কিন্তু প্রত্যেকটা চরিত্রের একটা আলাদা গ্ল্যামার আছে। আমি সেই গ্ল্যামারগুলো আসলে ধরতে চেতাম। তো আমার কাছে মনে হতো যে আমি চেষ্টা করি, প্রথম দিকে হয়তো হতো না, ধীরে ধীরে করার পরপর আসলে হয়তো এক ধরনের কনফিডেন্স গ্রো করেছে, এক ধরনের চর্চার কারণে ঘষে মেজে হয়তো একটা জায়গায় আসতে পেরেছি আর কি, এটাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি যেটা বলছিলেন যে একটু একটু করে আপনি এই জায়গায় এসেছেন বা কাজ করতে করতে কনফিডেন্সটা গ্রো করেছে, আপনি পপুলারিটির পেছনে আসলে যাননি, কিন্তু আপনি কিন্তু খুবই অফ ট্র্যাকের রোল করেও কিন্তু আপনি ভীষণ পপুলার। হ্যাঁ, এটা আমার নিজের কাছে অবাক লাগে যে আমাকে কেন, এই দুটোর একটা ব্যালেন্স আমার ক্ষেত্রে আছে, এটা অনেকেই বলেন আর রাইট রাইট, এই দুটোর ব্যালেন্স আছে। এটা আমার মনে হয় কি আসলে কেউ যদি তার যদি নিয়ত ঠিক থাকে, সে যদি অনেস্টির সাথে কাজটা করতে চায়, তাহলে বাকি সবকিছু না, ধরো স্পটলাইট, জনপ্রিয়তা, টাকা পয়সা, সেগুলো সবকিছুই আসলে চলে আসে ইভেনচুয়ালি পেছনে পেছনে। হ্যাঁ, সেগুলো চলে আসে, নিয়তটা ঠিক রাখতে হবে। আপনার কখনো মনে হয়নি যে আপনি যখন অনেক জনপ্রিয় হচ্ছেন বা অনেক টাকা আসছে, ফেম হচ্ছে, সাধারণত কি হয়, একটু তো মাথা চাড়া দিয়ে বসে, কখনো কখনো জীবনের কোনো পর্যায়ে এরকম কি ফিল হয়েছিল একটুর জন্য হলেও? জনপ্রিয়তা মানে একটু দুটো পাখা গজিয়ে গেল, কলাটা উঁচু গেল, না কখনো না? না, এটা সম্ভব? হ্যাঁ, মানে আমি না খুব আলাদা করতে পারি দুটো জিনিসকে। এই যে যেই কারণে এই যে সোশ্যাল মিডিয়াতেও যে এত ট্রোল করে মানুষ আমাদেরকে, বা এই যে নানান কথাবার্তা আমাদেরকে নিয়ে বলে, সবকিছু তো ভালো খারাপ দুটো দিকই আছে, ওগুলো কিছুই আমার গায়ে আসে না, কারণ আমি জানি যে এটা আমি জেনে শুনে বেছে আমি এই কাজ করতে এসেছি। আমি আমার দেশের মানুষের মাইন্ডসেট জানি, তারা একই সাথে ভালোবাসবে, একই সাথে তারা আমাকে নাকানি চুবানিও খাওয়াবে। তো আমি জানি দিস কামস উইথ আ প্যাকেজ, আমি ওটাকে খুব আলাদা করে রেখে দিই, এবং ওটার বাইরে যে মানুষটা সেটাকে আমি অ্যাফেক্টেড হতে দিই না। এটা কি আপনি মানে সময়ের সাথে চর্চা করে এমন হয়েছেন? কারণ আমরা তো প্রত্যেকেই কখনো না কখনো কিছু না কিছু দ্বারা অ্যাফেক্টেড হই, ভালনারেবল হয়ে যাই, অনেক সময় ভেঙে পড়ি, ডিপ্রেশনে অনেকে চলে যায়। হাউ ডিড ইউ প্রিপেয়ার ইউরসেলফ টু বি লাইক দিস? আমি ভেঙে পড়ি আমার হয়তো ব্যক্তি জীবনে, আমি হয়তো ভেঙে পড়ি আমার
সেগুলো আমার কাজের সাথে রিলেটেড না কখনো। আর আমার যখন ধরো কোনো, সবারই তো একটা উত্থান পতন বা সবার একটা ইমোশনাল একটা শিফট হয়ে থাকে সবার লাইফেরই, একটা ফেজ যায় সবার লাইফেরই। তো সেই সব সময় না আমার কাজ আমাকে প্রচণ্ডভাবে বাঁচিয়ে দিয়েছে। সো আমি আমার কাজটাকে এত রেসপেক্ট করি। আমাকে অনেকেই ছেড়ে গেছে, অনেকে আমাকে আমার সাথে থেকেছে, অনেকের কাছ থেকে আমি মনে হয়েছে যে আমার আরো অনেক কিছু পাওয়ার ছিল, অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু পাওয়ার ছিল, ব্যক্তি জয় আহসানের কথা বলছি। কিন্তু এই কাজটাই আমাকে শুধু দিয়েছে, কাজটা আমাকে জাস্ট বাঁচিয়ে, জাস্ট আমাকে পিওরিটি দিয়েছে আমাকে, না জাস্ট এটা, নইলে অনেক কিছু মানুষের তো বিচ্যুতি হয় না, সবসময় তো ট্রেন একই লাইনে চলে না, পা পিছলে যায় তো অনেকের। তো আমাকে আমার কাজটা আমার পা পিছলাতে দেয়নি কখনো। তো আমি এত সম্মান করি আমার কাজকে। এবং কেউ যখন অভিনয় নিয়ে নানান কথা বলে, আমাকে শুধু নয় অন্যান্য সবাইকেও বলে এই অভিনয় করে, এই কাজ করে, সেই করে, অভিনয়ে নেমেছে, অভিনয়কে যখন কেউ ছোট করে বলে আমার খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কারণ আমি জানি আমার এই অভিনয় আমাকে কিভাবে করে রেখেছে, কিভাবে আমি বেঁচে আছি, কিভাবে আমাকে একটা পিওর ফর্ম দিয়েছে। সো আমার কাছে সত্যি ভীষণ ভীষণ সম্মান, রেসপেক্টের জায়গা হচ্ছিল আমার অভিনয়, আমার কাজ। সেটা হতে পারে, সেটা যখন আমি টেলিভিশনে অভিনয় করছি সেই সময়টার কথাও বলছি। আমি যখন মানে আমাকে কোনো কিছু না আমাকে এদিক ওদিক হতে দেয়নি অভিনয়টা, আমার একেবারে ধ্যানের মতো ছিল। আর আমার সময়টা তো আরো লম্বা জার্নি, আর আমার সময়টাতে আমি আমার নানান ফেজ দিয়ে গেছি। যখন আমি টেলিভিশনে করেছি, তারপর আমার একটা শিফট হলো, আমি ফিল্মে করলাম, তারপরে বাইরে বিদেশ গিয়ে কাজ করলাম। সব কিছু মিলে আমি এই অভিনয়ের জায়গাটা থেকে কখনো সরিনি। এটা আমাকে আসলে, আমার মনে হয় যে এটা আমাকে দিক নির্দেশনা দিয়েছে মানুষ হিসেবে। কখনো অভিনয় করতে গিয়ে বা এই এরকম কি কখনো হয়েছে যে কোনো একটা রোল হয়তো আপনার করার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে আপনি বাদ পড়ে গেছেন? এটা আমরা ভাবতে পারি না যে জয় আহসানের সাথে এটা হতে পারে, বাট হয়েছে কিনা যে হয়তো কোনো অ্যাপিয়ারেন্সের কারণে কিংবা কোনো পলিটিক্সের কারণে এটা হয়েছে কখনো আপনার সাথে? হ্যাঁ, হয়েছে। আমার খুব রিসেন্টলি হয়েছে এটা আমার। আচ্ছা, কিরকম কিছু বলা যাবে? সেটা বলতে আর চাই না, বাট আমার এটা হয়েছে। বাট সেটা আমি সবসময় একটা জিনিস ভাবি, একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, যা ঘটে মঙ্গলের জন্য ঘটে, সেটাই হওয়া উচিত। জয়পা, অনেক গল্প করলাম, আমার মনে হয় কথা বলে আসলে শেষ হবে না, গল্প আরো হবে। তবে এই মুহূর্তে আমরা একটু গেমে যাব, আপনার সঙ্গে একটু খেলাধুলা করব। আমি তো খেলাধুলায় খুব খারাপ। খুবই মজা এবং খুবই ইজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন আপনি। বাংলা সিনেমা নিয়ে দেখি তাহলে তো আমার, যখনই আমাকে কোনো কুইজ দেয়া হয়, ধাঁধা দেয়া হয়, আমি ফিল্মে দারুণ, আপনি এনজয় করবেন। তো আপু, খুবই ইজি, সিনেমার কিছু মানে সিনেমা রিলেটেড আমাদের গেমটা থাকবে। স্ক্রিনে কিছু বিষয় আসবে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সেটা সিনেমার নাম হবে। এখানে আসবে হ্যাঁ, সিনেমার নাম লুকোনো থাকবে সেই ছবিগুলোর মধ্যে। যদি আপনি উত্তর দিতে পারেন তো খুবই ভালো, যেটা আপনি পারবেন আমি জানি। আর যদি না পারেন, আপনি তো বেশ সাহসী। আপনি তো সাহসী, আমি জানি আপনার জন্য কোনো ব্যাপার হবে না। এখান থেকে যে কোনো একটা প্রপস আপনাকে পড়তে হবে এবং অনুষ্ঠানের বাকি সময়টা জুড়ে আপনাকে সেই প্রপসটা পড়ে থাকতে হবে পুরোটা সময় ধরে। এটা কোনো ব্যাপার আপনার জন্য? বলেন না, আমার জন্য ব্যাপার না, আমার তো প্রপস গুলো খুব পছন্দ হলো, তাই না? সুন্দর কিন্তু। তাহলে চলেন শুরু করি। কঠিন না তো বেশি না? না কঠিন না, অনেক অনেক সহজ, অনেক সহজ। হ্যাঁ, ওকে। এই দুটো ছবি দেখে আপনার বলতে হবে যে সিনেমার নামটি কি। এটা কি রিয়েল সিনেমার নাম? বাংলাদেশের একটা সিনেমার নাম। সুড়ঙ্গ? শিওর? আপনি কিন্তু যদি কনফিউজ থাকেন, আপনার জন্য কিন্তু ক্লু আছে। যদি আপনি বলেন ক্লু চান তাহলে আপনাকে দেওয়া হবে। ওকে, ক্লু দিচ্ছি। 23 সালে নির্মিত। আচ্ছা 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 আচ্ছা, আরো ক্লু, 3টা ক্লু পাবেন আপনি। হ্যাঁ, ক্লুগুলো নেই। ওকে, আমার মনে ভুল করিনি, আমি সুড়ঙ্গই বলেছি। শিওর? এই তুমি এত কনফিউজ হয়ে বলছো কেন? আমি তো তোমাকে দেখার ভয় পেয়ে যাচ্ছি। কেন ভয় পাচ্ছেন? মনে হচ্ছে পারছেন না? আরফান নিশো তো সুড়ঙ্গতেই করেছে। তাই থার্ড ক্লুটা নিয়ে ফেলেন, আমার মনে রিস্ক নিয়েন না। শুধু আপনি এত সুন্দর লাগছে আপনাকে, ওর ভাবেও ভালো লাগবে, খারাপ লাগবে না। আর আমি আপনাকে একটু সেভ করার চেষ্টা করছি। চলো, হ্যাঁ, ওকে, থার্ড ক্লু। এবার সুড়ঙ্গ। Yes, you're absolutely right. সুড়ঙ্গ।
ইয়ে 2023 সালে নির্মিত। আমি কিন্তু সত্যি খেলাধুলায় ভীষণ খারাপ, আমি একটা পেরে আমি খুব খুশি। শুনুন, আপনি ক্লু ছাড়াই বলে ফেলেছেন প্রথমটা। হ্যাঁ, কি সাহস আমার না। দারুণ পেরেছেন, পরেরটাও পারবেন। বাংলা সিনেমা। পোড়া মন, পোড়া মন, তাই না? না, তুমি তাকাচ্ছ এমন ভাবে, আমার ভয় লাগছে, মানে হচ্ছে না। হয়েছে তো। হয়েছে? হ্যাঁ, পোড়ামন। আই এম সো সারপ্রাইজ। পোড়ামন, ইয়েস, 2018 সালে সিয়াম আহমেদ এবং পূজা চেরি। বাহ। আচ্ছা, পরেরটা চলে যাচ্ছে, দেখি কি আসে এবার। বলেন। দাঁড়াও, এই যদি একটা না পারি তাও পড়তে হবে? না, ক্লুজ আছে, আপনি ক্লু গুলো তো আচ্ছা, আমরা দাঁড়াও, দিচ্ছি, হ্যাঁ। ক্লু দিয়ে যদি না পারেন ক্লু এর পরেও তাহলে আয়নাবাজি কি? এটা ক্লু দেন না প্লিজ, আরেকটা ক্লু। আয়নাবাজি। কনফিডেন্ট। আই থিংক ইউ আর রাইট, রাইট। ইজন্ট ইট? ইয়েস, 16 সালে নির্মিত। আমাকে কি সহজ সহজ কাজ দিয়েছি? এটা সবাই পারতো না? খুবই সহজ, কিন্তু আমি বলছিলাম। হ্যাঁ। ওকে, পরেরটায় যাই। আরো আছে? এটা আবার কি? ছবিতে বেশ কঠিন, এটা আমি মানে কখনো কি? পারতাম না। পৃথিবী, দুনিয়া, তারা কি? দুনিয়া। এটা কিন্তু কঠিন। একটু ক্লু দিন না হ্যাঁ, প্লিজ। এটা ক্লু দেওয়া যাবে। এ বাবা, এটা আবার কি? এটা বেশ বেশ ক্লাসিক হিট একটা সিনেমা ওই সময়ের, এখনো শেখ সিনেমা এবং তার গানগুলো সবার মুখে মুখে। আরো ক্লু আছে। হ্যাঁ প্লিজ, ক্লু। ওয়েট, সালমান শাহ ছবিগুলোর নাম কি? আরেকটা ক্লু নিয়ে নিব না? ট্রাই করবেন? হ্যাঁ, দেখি তো। আচ্ছা, আরেকটা ক্লু দেই। কিয়ামত থেকে কিয়ামত। যিনি আসলে ইলাস্ট্রেশনটা করেছে, দারুণ করেছে। পৃথিবীতে নাকি বোম পড়ছে। পৃথিবীতে বোম পড়ে কিয়ামত হবে? কিয়ামত দেখো, থেকে হতেই কিয়ামত। পারে, চারদিকে যেরকম যুদ্ধ লেগে যাচ্ছে। যাই হোক, আসলে হ্যাঁ, যিনি ইলাস্ট্রেশনটা করেছেন তার ক্রিয়েটিভিটির প্রশংসা করতে হয়। প্রশংসা করতে হয়। ওয়াও, এই তো Yes. সেই পোস্টার। হ্যাঁ, দারুণ। দারুণ। এই চারটি কি ছিল? এই চারটেই ছিল আপু। তাহলে তো আমার এটা পড়া হলো না। আমার তো আপনি- প্রপস গুলো পছন্দ হয়েছে, আমি কি একটা পড়তে পড়ে পারি? ফেলেন না আপু, আপনি Sure? আমাদের সাহসী কিন্তু আমি আর্টিস্ট। নিয়ে যেতে পারবো একটা প্রপস? আচ্ছা, দিয়ে দিলাম, যেহেতু আপনি সব আমার পেরেছেন। এটা ভালো লেগেছে। দেখি। ও ওয়াও, ইউ আর লুকিং লাভলি। জাস্ট ফোনটা আমার কাছে নাই। Seriously? খুবই এই, দারুণ লাগছে। আমি কিন্তু সেলফি তুলে রাখবো একটা। ক্যামেরা তুলে ফেলো ছবিটা। আপু সত্যি খুব সুন্দর Cute লাগছে, লাগছে? খুবই পরে সুন্দর থাকবো? লাগছে। নাকি পরে আবার থাকেন? কমেডি হ্যাঁ, লাগছে? পড়তে থাকতে পারেন। কমেডি লাগছে ও না তো? একদম না। আমি কি ফোনটা এনে আপনাকে না দেখাবো? না, ঠিক আছে, তুমি বলছো, আমি বিশ্বাস করছি। একটুখানি পড়েই থাকি, বলো। খুবই দারুণ লাগছে আপু, খুবই সুন্দর লাগছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রশ্ন হারিয়ে ফেলছে। আমার কাছে মনে হয় জয়া আহসান আসলে যেভাবেই থাকে, যাই করে তাতেই ওনাকে সুন্দর লাগে। ওই আরেকটা কথা আমি আপনাকে বলো ওই না। মেকআপ রুমে বলছিলাম, আমি জানতে চাই যে জয়াপাজি এই যে রুচি করে খায়, মেকআপের রুমে সবাই বলছিল যে আপনি হচ্ছে সিঙ্গারা খান, মানুষ অবাক হয়ে যায় যে আপনি সিঙ্গারা খান। আমিও দেখছিলাম যে আপনি দাওয়াতে মজা করে কোনো আইটেম আপনি বাদ দেন না, সব খান এবং পরিমাপ করে না, আপনি থালা ভর্তি করে খান। কেন সবাই খায় না? আপা সবাই খায়, আমিও খাই, কিন্তু আমি আপনার মতো এত সুন্দর করে নিজেকে মেনটেন করে রাখতে পারি না। এটাই জানতে চাই যে কিভাবে সম্ভব। আমি খাই, খেতে ভালোবাসি, বা মানে সামটাইমস ইউ নিড টু ফিড ইওর সোল, আমার মনে হয়। আর আরেকটা বিষয় হচ্ছিল যে আমি খুব বিশ্বাস করি অনেকে বিদেশি খানা খুব এটা সেটা মেনে কাজ খায় না, অথবা কোনো ডায়েট মেনটেন করবার চেষ্টা করে। আমি খুব একটা আসলে এটা করি না। বেসিক্যালি আমি একজন প্যাসকিটেরিয়ান, সো আই ডোন্ট টেক মিট। হ্যাঁ হ্যাঁ, But I have seen you taking with খান না আপনি? না না না, তুমি আচ্ছা, দেখো, আচ্ছা, হয়তো আমি হয়তো মাংসটা তুলে আলুটা নিয়েছি বা চাল নিয়েছি, আচ্ছা। মাছ মাংস, সেটা আমি করি না। ও। একেবারেই খাই না। কেউ আমাকে ধরো, কেউ আমার জন্য দাওয়াত করলো, তুমি আমার জন্য ধরো রান্না করলে, তো আমি তো প্যাসকিটেরিয়ান ছিলাম না। আমি তো ধরো গত লাস্ট 3 বছর ধরে হওয়ার চেষ্টা করছি বা হচ্ছি। এগ নেই, আমি এগ কনজিউম করি। তো আমার যেটা হয় যে আমাকে কেউ যদি, তুমি খুব ভালোবেসে ধরো আমার জন্য মাংস রান্না করলে, তো আর কিছু ওরকম ধরো আমি ভেজ বা ওরকম কিছু দেখলাম,
দেখলাম না, তখন আমি একদম রিপালসিভ, না আমি খাই না আমি এরকম না। তো আমার এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা তোমাকে সম্মান করার জন্য আমি অবশ্যই খাবো, কিন্তু আই প্রেফার ভেজ অ্যান্ড হচ্ছে হলো ফিশ, এগুলো খাই আমি। তো ইদানিং তো আমি এগও খেতে পাচ্ছি না, ফিশও খেতে পাচ্ছি না, মনে হচ্ছে আমি প্রাণী হত্যা করছি। এগুলো আমার একটা মেন্টাল প্রবলেম। যাই হোক, এটা কবে থেকে কেন হলো বা কিভাবে এটা আপনার না, মধ্যে কাজ আমি করলো? আসলে যখন দেখি অ্যানিমাল রাইটস নিয়ে একটু বেশি কাজ করছিলাম, তখন আমার ভেতরে এটা চলে এসছে। মানে আমার এমনি ওটা আগের থেকেই ছিল, কিন্তু ওটা আরো বেশি প্রকট হচ্ছে। তো আমি খেতে পারি না। আমি যখন চিকেন খেলে আমার মনে হয় আমি রাস্তার যে চার পেয়ে বাচ্চারা, ওদের খাবারটা আমি খেয়ে ফেলছি, ওরা কি দুটো জিনিস বেশি খেতে পারতো। এটা আমার একটা মেন্টাল সেটআপ। যাই হোক, আমি এটা সবাইকে বলছি না, সবারই প্রোটিন কনজিউম করা উচিত, বিশেষ করে মেয়েদের। তো এটা একটা আছে বিষয়, সেই কারণে আমার ফুড লিমিট একটু কমে যায়। কিন্তু আবার যখন গিয়ে আমি কোথাও আমার জন্য কেউ খায় বা কোনো একটা দাওয়াতে গিয়ে আমি খুব ভালো করে খাই। আর সিঙ্গারা ছাড়া তো আমার শুটিং এ সিঙ্গারা না দিলে আমার মাথা গরম হয়ে যায়। সিঙ্গারা, কাঁচামরিচ, পেঁয়াজ হচ্ছিল আমাদের শুটিং এর একেবারে জাতীয় খাবার। একদম, হ্যাঁ। এবং সকালবেলা একটা দুধ চা আমার লাগবে, সেটা আমার মার হাতে, মামুনির সাথে এটা আমি বসে খাই। এটা হলো রিচুয়াল। মাঝে মাঝে আমার মনে হয় দুদিন পর শুটিং আছে, দুধ চাটা না খাই ব্লটেড হয়ে যাব। তো মা এত কষ্ট করে সুন্দর করে না চাটা বানাবো, মা আবার চা বানায় ঢেকে, বুঝতে পেরেছো, তোমার জাল দিয়ে বানায় না। সো চায়ের যে ফ্রেগ্রেন্সটা এত ভালো থাকে না, একটা পোড়া মানে খুব ভালো থাকে। সো চা পাতার ওইটা আমার সাথে বসে খাওয়াটা একটা রিচুয়াল হয়ে গেছে। তো ওটা আমি খাবোই একবার করে। এটা আমি মানে কমপক্ষে একবার আমি দুধ চা খাই। আর কাঁচা সবজি টবজি আমি খেতে ভালোবাসি ছোটবেলা থেকেই, যেটা যে সবাই অনেক বলে এ তো কাঁচা খায় সবকিছু আমি কাঁচা খাই না, কিন্তু কাঁচা খেতে পারি আমি। এটা নিয়ে একটা ছোট মজার গল্প বলি তোমাকে, মানে তোমার এখানে শেয়ার করছি। আমি ছোটবেলায় ওভারওয়েট ছিলাম, খুব ছোটবেলায়। তো আমাকে ছোটবেলায় ধরো 6 মাস বয়সের বাচ্চাকে দেখে মনে হতো 2.5 বছরের বাচ্চা। আমি এত হেলদি ছিলাম, আর সবকিছু নাকি কাঁচা খেয়ে ফেলতাম। তো মা তরকারি রান্নার জন্য রান্নাঘরের পাশে যে কুটনা কুটতো না, ধরো তরকারি ছিলছে, তরকারি কাটছে বটি দিয়ে, কিছু করছে, তো আমাকে পাশে বসিয়ে রাখতো। আর আমি গড়িয়ে গড়িয়ে টেনে টেনে নাকি এই সবজি নিতাম, ওই সবজি নিতাম। একদিন মা তাকিয়ে দেখে আমি নাকি কাঁচা কচুরলতি একটা অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছি। তো কচুরলতি তো গলা জলে, মা নাকি চিৎকার করছে। একদিন দেখছে করল্লা আমি কচকচ করে চিবিয়ে খেয়ে নিচ্ছি। তো আমার মনে হয় এগুলো আমার থেকে গেছে, সবজির প্রতি ভালোবাসা সেখান থেকে। আমি জানি না, আমার কাঁচা এগুলো খেতে ভালো লাগে। আমাকে তো মানুষ বলে যে তোমাকে তো মেয়েকে তো ঘাস ভাজি করে দিয়ে দিলেও খেতে পারবে। আরেকটা বাজে জিনিস হচ্ছিল, আমি পৃথিবীর মানে দেশের সব গাছের যেই ফলগুলো হয় না, গোটা হয় না, এটা হয় সেটা হয়, অজানা সমস্ত ফ্রুটস অনেক গাছের, এবং সবগুলো তো অনেকগুলো বিষাক্ত হয়, ওগুলো আমি সব এক্সপিরিয়েন্স করে নিয়েছি। তাই ওগুলো গাছের গোটা দেখে আমার মুখে না দেওয়া পর্যন্ত, পেটে না যাওয়া পর্যন্ত ভালো লাগে না। এটা আমি অনেক প্রবলেমও পড়েছি এটা নিয়ে। আমি একবার একটা ওই যে ইসের নিচে একটা তোমার ওয়াইল্ড ফ্লাওয়ার্স হয় না, সাদা সাদা একটা ছোট ছোট টমেটোর মতো হয়ে থাকে এই রঙের, আমরা ছোটবেলায় ওটা রান্না করতাম, রান্নাবাটি খেলতাম, ছোট ছোট টমেটোর মতো। এটা একেবারে ওয়াইল্ড ফ্লাওয়ার, গ্রামে গঞ্জে হয়। ওটা তুলে, বেশ বড় তখন, আমি তুলে খেয়ে আমি একেবারে হসপিটালাইজড হয়ে গেছিলাম, কারণ ওটা গ্যাস ফর্ম হয়ে। আমার এসব অদ্ভুত কিছু বিষয় আছে, আমার বেশি ভালো লাগলে কিছু পেটের ভেতর খেয়ে ফেলতে চেষ্টা করি। তার মানে এই যে মাটির প্রতি ভালোবাসা, এটাই যে মাটি থেকে যে সকল সবজি ফল বেরোয়, এর প্রতি আপনার একটা অন্যরকম ভালোবাসা বা ফ্যাসিনেশন কাজ করে, যার কারণে আপনি হতে পারে। তো এই জন্যই আপনি মাটিকে এতটা ভালোবাসেন, সেটাই বোঝা আচ্ছা, আমি গেল। এটা একটু কিন্তু আমার খুব পছন্দ হয়েছে নাবিলা, আমি এটা নিয়ে যাচ্ছি। অবশ্যই আপনি সব নিয়ে যেতে পারেন, সাথে আমাকেও নিয়ে যেতে পারেন। তোমাকে নিতে পারলে তো খুব ভালোই হতো, আমার মজার খাবার। না, আমার আপু, আপনার আজকে এই কনভারসেশনের মাধ্যমে আমি আপনার প্রেফারেন্স গুলো জেনে নিলাম, এবং আমার সত্যি ইচ্ছা আছে, আমি যে শুরুতে বললাম না যে গত কয়েকদিন আমার অনেকের সঙ্গে আপনাকে নিয়ে আলাপ হচ্ছিল, তো আলাপটা এরকমই ছিল যে আপু এত চিল, আমার খুব ইচ্ছে আমি একদিন আমার বাসায় আপনাকে আমন্ত্রণ করব এবং আমি রান্না করে খাওয়াবো। আমার ভীষণ ভালো লেগেছে। তুমি কিন্তু সবার সামনে বলে দিলে, এখন এটা মেইনটেইন করতে হবে আমাদের। আমি তাই করব, এবং আপনার জন্য আমি আমার বাসা একটু একটু করে রেনোভেট করছি। আমি আমার বাসাটা সুন্দর করে নিয়ে আগে, তারপর আমি জয়াপাকে ডাকবো। আমি জানি তুমি এত গোছানো, এত মিষ্টি লাগে তোমার ফ্যামিলি দেখলে, এবং বিশেষ করে ওর মেয়েটি। এবং আরেকটা সিক্রেট বলে দিই, ও ইয়েস, দর্শক একটা মজার সিক্রেট আছে, সিক্রেট ঠিক না, আমার জন্মদিন এবং নাবিলার মেয়ে, ওর নামটা একটু বলো তুমি। হ্যাঁ, ওর বার্থডে একই দিনে 1 জুলাই। এবং সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েও
জয়াপার মতো এতটাই সুন্দর, সফল এবং ভালো মানুষ হয়। ও আরো আরো অনেক 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 বড় হবে, ইনশাআল্লাহ, দোয়া অনেক দোয়া, করবেন। অনেক দোয়া। আচ্ছা আপু, আপনাকে নিয়ে আমার আরেকটা প্রশ্ন সবসময় মাথায় ঘুরতো যখনই আমি আপনার অভিনয় দেখতাম। মাঝখানে তো আপনি বেশ কলকাতায় কাজ করছিলেন, এখনো করছেন, কিন্তু ইদানিংকালে আমরা বাংলাদেশেও আপনাকে বেশ বেশ ফ্রিকুয়েন্টলি পাচ্ছি, যেটা আমাদের জন্য বেশ ভালো লাগার। তো এই যখন দুই বাংলায় আপনি কাজ করেন, আপনার কি মনে হয় অ্যাক্টিং এর জায়গা থেকে অ্যাডাপ্টেবিলিটি কি কিছু পার্থক্য থাকে, নাকি আপনি একই রকম ফর্মেই অ্যাক্টিং করেন? দেখো, অ্যাক্টিং ফর্মের কথা যদি বলো হ্যাঁ। তাহলে একই রকম করি, কিন্তু কিছু যেমন ভাষাগত একটা হুম ডিফারেন্স আছে, হুম সেটা একটু না, সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। যখন আমি এখানে নামি, আমি আমার মতো তোমার মতো বা বাড়ির সাথে সবাই কথা বলি, তখন একেবারে আমি এখানকার টোনালিটি আমার চলে আসে, আবার কলকাতায় গেলে ওখানকার টোনালিটি চলে আসে। আচ্ছা, এটুকুই, খুব অ্যাক্টিং এর জায়গা থেকে যে খুব পার্থক্য সেটা কিন্তু না। খুব পার্থক্য না, আমি আমার মতোই করি। সেই কারণেই হয়তো, যেহেতু একটা বাংলাদেশে জলবায়ু আবহাওয়া, বাংলাদেশেই আমি জয়া আহসান অনেকখানি হয়ে উঠেছি, মানে অভিনয়টার নোয়ান্সেস গুলো শেখার চেষ্টা করেছি, ওটাই আমি ইমপ্লিমেন্ট করি, এবং এজন্যই হয়তো ওদের ভালো লাগে, একটু অন্যরকম ভাবে, একটু অন্যরকম লাগে আমাকে। তো এটা আমি শুনেছি যে আপনাকে যখন আমি কলকাতায় হয়তো একটু কাজে গিয়েছি বা দু একজনের সঙ্গে কথা হয়েছে, তখন বলেছে যে এই যে একটা আলাদা একটা চার্ম নিয়ে আসে, যেটা ওখানকার না, ওখানকার না, হ্যাঁ। এজন্যই হয়তো এটা ওয়ার্ক করেছে। হ্যাঁ, এটা আমি শুনেছি আপনাকে নিয়ে এই কথাটা বলে থাকে। জয়াপা, একটা কথা যেটা বারবার বলছি, যেটা আমাকে খুব ইন্সপায়ার করে, যে আপনি ভীষণ পজিটিভ একজন মানুষ। হ্যাঁ, তো যারা নতুন প্রজন্মের রয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে তাদের মধ্যে কিন্তু বেশ ইনসিকিউরিটি, ডিপ্রেশন, কম্পিটিশন, এটা খুব কাজ করে। এটা কি বয়স কিনা আমি জানি না, যে একটা বয়সে হয়তো মানুষের মধ্যে এই টেন্ডেন্সিগুলো থাকে নিজেকে প্রমাণ করবার, এটা খুব রয়েছে। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন এগুলো থেকে, যাতে তারা একটু একটু বেরিয়ে আসতে পারে? কারণ এটা এখন খুব দেখা যাচ্ছে, চারদিকে কিন্তু সবাই বেশ অস্থির, চারদিকে একটু মারামারি, যুদ্ধ বিগ্রহ পৃথিবীতেই লেগে গেছে, বেশ অস্থিরতা। দেখো, পুরো হ্যাঁ। পৃথিবীটাই তো একটা অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের জন্ম তো একটাই, ওই এক জীবনে যতটা নেওয়া যায়। তো এগুলো যারা এক্সপিরিয়েন্স করছে, এখনকার সময়কার যারা কাজ করছে, অথবা আমি আসলে খুব বলবার মতন কেউ না, বা আমি খুব উপদেশ দেওয়ার মতন মানুষ না, কিন্তু আমার মনে হয় যে আমার চেয়ে তারা অনেক বেশি, আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি স্মার্ট। তারা খুব একটা সার্ভাইভাল মুডে সবসময় চলে যেতে পারে যে কোনো সময়, যেটা আমরা বরং বেশি হাহুতাশ করি। আমি শুধু একটা কথাই মানে আমি বলতে পারি যে পেশেন্সটা একটু বাড়ানো উচিত আমার মনে হয় সবার, এবং গ্রাউন্ডেড যতটা থাকা সম্ভব, যতটা মানে যতটা ন্যাচারাল থাকা সম্ভব সেটাই ভালো। আর আরেকটা যে, যদি কেউ ট্রু আর্টিস্ট হতে চায়, মানে আমি তো যেহেতু যেখানে কাজ করি আর্টিস্ট হতে চায়, তাদেরকে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া ইজ ফাইন। আমার সোশ্যাল মিডিয়া দেখলেও আমার মনে হয় ইটস ফুল অফ গ্ল্যামার, অনেক হ্যাপেনিং। আমাদের লাইফ তো সবসময় হ্যাপেনিং না, নাবিলা, তুমিও জানো আমিও জানি, বরং আমাদেরটা অনেক সাপ্রেস সাধারণ মানুষের চেয়ে। তো ওই সোশ্যাল মিডিয়া, দিস অল আর ফেক, এটা যেন তারা এটার পেছনে সব না পড়ে যায়, জীবনটাকে আরেকটু অন্যভাবে তারা উপলব্ধি করে। নইলে পরে দেখা যাবে যে সময় চলে যাচ্ছে, কিন্তু জীবনের রসটা নেওয়া হচ্ছে না, এসেন্সটা নেওয়া হচ্ছে না, জীবনের মজাটা নেওয়া হচ্ছে না। সব বয়স সব সময়ের জন্য ভালো, সব বয়সের একটা চার্ম আছে, মজা আছে, সেগুলো যেন সবাই নেয়। আর যতটুকু সম্ভব এর ভেতর থেকে পজিটিভিটি যেন সবাই নিয়ে নেয়, বা পজিটিভিটি নিয়ে চলতে পারে। কিন্তু আমি জানি এটা যতটা সহজে বলছি, যারা যেই সিচুয়েশনের ভেতর দিয়ে যায় তারাই শুধুমাত্র বুঝে রিয়েলিটি আসলে কেমন। তারপরেও বলবো, there is one life to live, সবাই যেন নিজের জীবনটাকে বেশি ভালোবাসে, এবং মানুষকে ভালোবাসে, আশেপাশে সবাইকে নিয়ে একটু ভাবে, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টাটা করে। যে একটা কিছু আমি চেয়েছি, ওটাই না পেলেই আমার সমস্ত কিছু শেষ, সেটা না আসলে। মানে দেখা যায় যে আমিও জীবনে যা হতে চেয়েছিলাম সেটা না হয়ে পুরো উল্টো দিকে হাঁটছি আমি, বেশিরভাগ মানুষই এরকম, তাই হয়। তো জীবনটাকে, লাইফটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, আর ওটার ভেতর থেকেই ভালো জিনিসগুলো খুঁজে পাওয়া, লাইফের একটা পারপাস খোঁজা,
সেটা লাইফের একটা গ্রেটার পারপাস খোঁজে। আমার মনে হয় যারা এখন অল্প বয়স তারা আরো যত সময় যাবে একটা অভিজ্ঞতা তাদের ভেতরে আসবে জীবন এবং বোধ লাইফের আসবে। জার্নি তাদেরকে অনেক কিছু শেখাবে। এবং আমার কাছে যেমন একটা জিনিস আমি সবসময় বলি যে আমার লাইফে আমাকে বলে, অনেকে জিজ্ঞাসা করে যে তোমার লাইফের ভুল কি কি না হলে তুমি জয় না হলে তুমি যদি এই জন্মটা আবার পেতে কি কি করতে না কি কি না করতে। আমি বলছি না, আমি ঠিক আমার ভুলগুলোকেও আমি অ্যাকসেপ্ট করি, আমার ভুলগুলা দিয়েও আমি আমার ভুলগুলোকে সাথে নিয়ে আজকে আমি আমার এই জার্নিটা আমি আমার ভুলগুলোকে অ্যাকসেপ্ট করব, আমি ভুলগুলো থেকে শিখবো। বরং আমার মাঝে মাঝে এখন ভুল করতে ইচ্ছা হয় না বিলা, হ্যাঁ সিরিয়াস আমার ভুল করতে ইচ্ছে হয়। ভুল মানে আমরা হয় কি যে আমরা যারা স্পটলাইটের নিচে থাকি সো কল্ড আমরা সেলিব্রিটি, আমাদের একটা পারফেক্ট ইমেজ ধরে রাখতে হয়, আমাদের হ্যাঁ। পারসেপশনের জন্য পারফেক্ট ইমেজের জন্য আমাদেরকে ভুল করা যাবে না, হ্যাঁ। আমাদেরকে এটা করতে হবে। আমরা যা ইচ্ছে তাই সেই সময়টায় করতে পারি না, এটা Right. আমাদের করা উচিত। কেন আমি নিজেকে ডিপ্রাইভ করব? Wow. আমার ভুল আমার গর্তে পা ফেলা উচিত, আমার কাদা পায়ে লাগানো উচিত, আমার এগুলো করতে হবে। ভুলটা আমি করতে চাই, আমি ভুল করে এরকম জিভে কামড় দেওয়া উচিত, এটাও তো একটা বিউটি লাইফের, আমি এটা করতে চাই। কিন্তু এটা হয় কি আমাদের এই সমাজ, আমাদের পারসেপশন, আমাদের অডিয়েন্স, আমাদের এই যে আইকনিক জায়গা, এইসব হতে হতে না আমরা এমন একটা মানুষ হয়ে যাই, আমরা না আমাদের ওই বিউটিগুলোকে ভুলে যাই আসলে, যে আমাদের সবসময় ঠিক হতে হবে, সবসময় ঠিক হতে হবে। না, আপনাদের ঠিক হতে হবে না ভাই, ওগুলো ঠিক হওয়ার দরকার নেই। আপনি যেমন সেটাই প্রজেক্ট করেন, নইলে পরে আসলে আমরা ডিপ্রেশনে পড়ে যাব। কারণ আমাদের কাজটা খুব সহজ নয়, মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করা। একা নিজের মনস্তত্ত্ব নয়, মানে সমাজের সবগুলো মানুষের মেন্টাল স্টেট নিয়ে কিন্তু আমরা কাজ করি। এটা ইটস নট ভেরি ইজি টু ডিল উইথ। সো আমার মনে হয় যে এটা আমরা বারবার যেন পিওরিটির জায়গাটা যাই, এবং সে সবাই সব যেটা করতে ভালো লাগে, কারো খেলাধুলা, কারো রান্নাবান্না তোমার জন্য থেরাপিউটিক, আমার জন্য গাছ করা, মাটি ঘাটা, বাগান করা থেরাপিউটিক। সো এইরকম যদি আমরা আসলে সবকিছু কোনো একটা নিজের জায়গা, কোর জায়গা খুঁজে নেই, আমার মনে হয় তাহলে ডিপ্রেশন, যেটা তুমি বলছিলে, প্রশ্নটা উত্তর অনেক লম্বা হয়ে গেল, সেটার থেকে আমরা দূরে থাকতে পারবো। ডিপ্রেশনকে আমার আসে না, আমি যা চেয়েছি আমি কি সেটা পেয়েছি? না, আমি তো পাইনি। তুমি যা চেয়েছিলে সেই ফটো ফ্রেম লাইফ কি তুমি পেয়েছো? এটা কেউ পায় না। সো এই লাইফটাকেই তোমরা মানে সবার মনে হয় উদযাপন করা উচিত, সবার সেলিব্রেট করা উচিত, এটাই করা উচিত আমার মনে হয়। মানে ভাই, মানুষ হিসেবে জন্ম নেওয়াটা, বেঁচে আছি, এটাই তো বিরাট একটা গিফট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অ্যাবসলিউটলি, এত সুন্দর উত্তর। আপনার এই উত্তরটা আমার এত ভালো লাগলো যে আপনি যখন বললেন যে আমার ভুল করতে ইচ্ছে করে, হ্যাঁ, যে ভুল করে আমি এটা আমি কি করলাম, এই জিপ কাটতে ইচ্ছে করে, যেটা আমার ভুল হয়ে গেল। এটা যে কি সুন্দর একটা কথা, আমি এত সুন্দর কথা শেষ কবে শুনেছি আমি জানি না। আর সোশ্যাল মিডিয়া ইজ ভেরি সুপারফিশিয়াল, অ্যাবসলিউটলি। সিনেমা নিয়ে কথা হচ্ছে না, একটু সিনেমা নিয়ে কথা বলতে চাই। কি মনে হচ্ছে যে এখন ঈদে আমাদের সবসময় একটা জমজমাট অবস্থা থাকে, প্রত্যেক ঈদে, এটা গত 2-3 বছর ধরে আমরা খুব পাচ্ছি, উইচ ইজ ভেরি পজিটিভ, যে প্রত্যেক ঈদে 10-12টা করে সিনেমা রিলিজ পাচ্ছে, এবং এই যে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছে, কিভাবে দেখছেন এটা? আর এটা কি মনে হয় না যে সারা বছর এই সাইকেলটা থাকা উচিত? এটা সারা বছর ফেস্টিভ মুডের জন্য। এই যে এবার তো কয়টা ছবি, এবার তো অনেকগুলো। সো আমি তো সুপার হ্যাপি যে আমি ছবিগুলো দেখবো, যেমন করে হোক আমি হলে গিয়ে দেখবার চেষ্টা করব। আর মানে আমি অনেক গুড উইশেস সিনেমার জন্য। আর যেটা হচ্ছে যে আমি চাই দর্শক যে যাচ্ছে, সেলিব্রেশন হচ্ছে সিনেমার একটা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমার কাছে মনে হয়। আর আমার কাছে বিশেষ করে আমি দেখবো আসলে সবার আগে, আমি যদি বলো, আমি রাফির ছবিটা দেখবো, প্রেসার কুকার। ইয়েস। ওকে, কেন বলো? কারণ এটা ফিমেল, সব 4 জন। ইয়েস। ওকে, রাফিকে আমি অনেক সাধুবাদ জানাই, রাফি এভাবে করেছে, এবং আমি সবাইকে ইন্সপায়ার করলাম সবার আগে গিয়ে এই ছবিটা দেখবো। কারণ দেখো, আমাদের স্টিরিওটাইপ, বক্স অফিস, তারপর কালেকশন, মেল ডোমিনেটিং, এসব জায়গা, প্যাট্রিয়টিক, এসব জায়গা বাদ দিয়ে ও যে 4 জন মেয়েকে নিয়ে একটা ফিমেল লিড এরকম একটা ছবি বানাচ্ছে, মানে এটা যে আমাকে কি আনন্দ দিয়েছে নাবিলা, এটা যে আমাকে কি ভালো লাগছে আমার। এটা আমার মানে আমি সারা জীবন এটাই চেয়েছি। আমিও করেছি হয়তো ফিমেল লিডের ছবি, কিন্তু এই যে এত বড় বড় নাম, এত বড় বড় বাজেট, এগুলার বাইরে এই যে আজকে এই ছবিটা ও করছে,
মানে আমি সুপার হ্যাপি, এবং আমি বলবো দর্শকদেরও আমরা সবাই মিলে এই ছবিটাকে আমি চাই খুব সাকসেস হোক। এবং একই সাথে বনলতা এক্সপ্রেস, দম আসছে, আমাদের রাক্ষস আসছে। তো বেস্ট পার্ট ইজ যে অনেক রকম ছবি থাকবে। এই যে অডিয়েন্স সবগুলো ছবি দেখে আমাদের একটা অডিয়েন্স বেস তৈরি হবে। কেউ কোনো অডিয়েন্স প্রেসার কুকারের মতো মিডল ফিল্মকে ভালোবাসবে, কোনো অডিয়েন্স প্রিন্সের মতো লার্জার দ্যান লাইফ ফিল্ম ভালোবাসবে। তো এই যে যত দিন এই চাকাটা ঘুরবে, আমাদের দরকার হচ্ছে আমাদের চাকাটা ঘোরা। হ্যাঁ, তখনই এটা একটা শিল্প হবে, ইন্ডাস্ট্রি হিসেবে আমরা দাঁড়াতে পারবো। সেই আমারও সেটা মনে হয় যে চাকাটা চলতে থাকা উচিত পুরো বছর জুড়ে। কারণ সেটা হবে, আমি খুবই আশাবাদী। আমিও আশাবাদী, কারণ আমাদের দর্শকেরা কিন্তু আমাদেরকে হতাশ করেনি, বরং আমরাই হতাশ করেছি দর্শকদেরকে। আমরা ঠিক ছবি দিতে পারিনি, আমরা ফিল্ম মেকাররা, আমরা ফিল্ম ফেটার্নিটিরা, কিন্তু দর্শক কিন্তু আমাদেরকে কখনো হতাশ করেনি। মোটামুটি দেখতে ভালো ছবি হলেও দর্শক গিয়ে পাগলের মতো হুমড়ি খেয়ে, সত্যি কথা। অথচ আমাদের পাশের দেশেই একটু পান থেকে চুন খসলেই শেষ করে দেয় দর্শক, শেষ করে দেয়, যায় না, রিজেক্ট করে দেয় ছবি, তাই না? হ্যাঁ। আর এখানে দেখো দর্শকরা একটু ভালো হলেই সবাই ছবিটাকে, আমরা এই জন্য মনে হয় যে ছবি আসলে শুধুমাত্র ছবি হয়ে ওঠে না যতক্ষণ শুধু আমরা বানাই তা না। দর্শক যখন ছবিটাকে দেখবে তখন ছবিটা সাকসেস হয়, এবং তখন ফিল্মটা আসলে ফিল্ম হয়ে ওঠে। অ্যাবসলিউটলি। এবং দর্শকরা কিন্তু রেডি, এবং আমাদের দেশে কিন্তু এন্টারটেইনমেন্টের বড়ই অভাব, যে একটা ফ্যামিলি একটু টাইম স্পেন্ড করার জন্য একসাথে মিলে গিয়ে কোথাও কিছু সময়টা পার করবে, এবং মুভির চেয়ে আর বড় এন্টারটেইনমেন্ট কিছু হতে পারে না। তো এটা আসলে আমাদের সারা বছর জুড়ে ডেলিভার করা উচিত। আমি খুবই হোপফুল যেটাই হবে। আপু তো প্রযোজনাও করছেন, এটা নিয়ে যদি বলেন, এটা নিয়ে কি পরিকল্পনা আছে? করছি আমি, এখানেও করছি, ওখানেও করা হয়েছে। তো এখানে আমার এখন যেটা হচ্ছে যে আমাদের সিতে সিনেমা থেকে অনেক প্রোডাকশনস, অনেক ডকুফিকশন, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো বেশিরভাগ হচ্ছে আর কি। ভবিষ্যৎ কোনো পরিকল্পনা? অবশ্যই সেগুলো আছে পাইপলাইনে, সব চলছে ওগুলোর মতো। তো আমি একটু অভিনয়টার দিকে বেশি কনসেন্ট্রেট করি, যেহেতু আমার কাজটা কঠিন, দু জায়গায় গিয়ে কাজ করতে হয়, এটা একটু টাফ। আর সামনের প্রজেক্টগুলো কি কি হচ্ছে? আছে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, আমরা অপেক্ষায় রইলাম। ওকে আপু, এবারে কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে যাচ্ছি, খুবই সহজ। ইটস লাইক দিস অর দ্যাট। ওকে। সো প্রশ্ন হচ্ছে, পুরনো বন্ধু না নতুন বন্ধু? এই দুটোই যদি হয় খুব ভালো হয়, তাহলে দুটোই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, ফ্যানদের সাথে ছবি না অটোগ্রাফ? অটোগ্রাফ। মেকআপ সহ লুক না ন্যাচারাল লুক? ন্যাচারাল। আমি আজকে দেখেছি আপুকে ন্যাচারাল লুকে, কি যে সুন্দর লাগছিল। আপুকে তো সবসময় মেকআপ সহই আমরা দেখা হয়, কারণ দেখা হয় ইভেন্টে দেখা হয়, ফর্মাল জায়গায় যাওয়া হয়। আজকে দেখেছিলাম যে বাহ, আপু কি সুন্দর মেকআপ ছাড়া, দারুণ। মেকআপ বেশি দিলে না আমার নিজের কাছে নিজের অপরিচিত লাগে। আর খুব সুন্দর লাগে আপনাকে, নেচার আমাকে না, তোমাকেও তাই, তুমি আমার কথা বলো না। মানে লেস ইজ মোর এখন। লেস ইজ মোর, অ্যাবসলিউট। অ্যাডভেঞ্চার না রিল্যাক্স ট্রিপ? অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারাস। ওকে। লাইভ ইন্টারভিউ না রেকর্ডেড ইন্টারভিউ? লাইভ ইন্টারভিউ। ভাইরাল হওয়া না ভালো কাজের প্রশংসা পাওয়া? ভালো কাজের প্রশংসা পাওয়া। এনি ডে। ওকে। সিনেমা বানানো না সিনেমায় অভিনয় করা? সিনেমা অভিনয় করা। বানানো কঠিন না? বেশ বানানো কঠিন, ওগুলো পাগলরা করে। প্রযোজনা করা? প্রযোজনা ভালো ভালো। আমার একটা মজা হচ্ছিল যে আমার যে কোনো কিছু একটা ক্রিয়েট করে তারপর চলে যেতে ইচ্ছা করে। হ্যাঁ, ছেড়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা আমার ভালো লাগে। ওকে। ছোট টিম না বড় টিম? ছোট টিম। ছোট টিম কেন? জানি না, আমার সবকিছু গেরিলা স্টাইলে শুট করতে ভালো লাগে। মানে আমি খুব লাইভ জিনিস ভালোবাসি, তো ন্যাচারাল, মানে শুট বোঝা যায় না বা কিছু, যে কোনো কিছু ছোট, মানে ছোট টিম বলতে আমি বোঝাতে চেয়েছি যে মানে মানে খুব লাইট, আপনার পারফেক্ট হতে হবে, সবকিছু খুব পারফেক্ট হতে হবে এমন কিছু নয় আর কি। না না, আমার কাছে হচ্ছিল যে খুব এফেক্টিভ, ইনএফিশিয়েন্ট টিম নয়, ছোট টিম কিন্তু এফিশিয়েন্ট টিম। ওকে। নিজের শহর নাকি বিদেশে থাকা? নিজের শহর। স্ক্রিপ্টেড শো নাকি রিয়ালিটি শো? রিয়ালিটি শো। রোমান্টিক ডায়ালগ না অ্যাকশন ডায়ালগ? ডায়ালগ। ডায়ালগ দিতে কোনটা বেশি ভালো লাগে, রোমান্টিক নাকি কোনো অ্যাকশন মারদাঙ্গা কোন একটা কথা বলছেন? অ্যাকশন। ওকে। শপিং নাকি ট্রাভেলিং? ট্রাভেলিং। বিলাসী জীবন নাকি সিম্পল জীবন? সিম্পল। আমার মনে কেউ বিলাসী জীবন পছন্দ করলেও বলতো সিম্পল জীবন, কেউ বলবে না, বাট আপু সিম্পল জীবন পছন্দ করে, এটা আমরা দেখে থাকি সব সময়। সোশ্যাল মিডিয়া না অফলাইন লাইফ? অফলাইন লাইফ, একদম, অলওয়েজ। ও বাবা, সোশ্যাল মিডিয়া কি প্রেসার। এবং সেই সাথে আমাদেরও কিন্তু এখন আস্তে আস্তে অফলাইন হওয়ার
তাই সময় সময় গেছে হয়ে গেছে। কখন যে আড্ডা এত এত আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম না আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম আপু। কিন্তু আমি কি জানতে চাই দারুণ। আপনার কেমন লেগেছে, একদম অনেস্টলি বলবেন। আমি তো বুঝতেই পারিনি যে টাইম কখন চলে গেল। আমার তো মনে হচ্ছে যে আমরা আমাদের ড্রয়িং রুমে বসে আড্ডা দিলাম। এখন দর্শকের কেমন লাগে সেটা হলো কথা। দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে জয়াপা যেখানে আছে, না, জয়াপার আমি কথা। না, তুমি ভীষণ সুন্দর কথা বলো। তুমি মানুষের কথাগুলোকে খুব নর্মালি নিয়ে আসতে পারো, এটা আমি আগেও দেখেছি। সেটা খুব বড় বিষয় আমার মনে হয়, যে সত্যি মানুষটাকে বার করে আনাটা, এটা অ্যাঙ্কারিং আমার কাছে খুব কঠিন লাগে। আমাকে তুমি ওই চেয়ারটাতে বসতে দিলে আমি একদম একটা বড় মতিচুরের লাড্ডু পাবো, গাড্ডা গুড্ডা। আমি খুব খারাপ, যা, প্রমিস, আমি অ্যাঙ্কারিং এ ভীষণ খারাপ। না, এটা না, যারা আপু, করে আমার খুব কঠিন আপনি মনে হয়। একবার করেছিলেন কোথায়? বহু আগে, আমার মানে 10 বছর কেনাকাটা? আগে। না না না, আপনি কোনো একটা এপিসোডে স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে গিয়েছিলেন। আপনি অপি আপার একটা ও ইন্টারভিউ, আচ্ছা, অপোজিটে না? অপোজিট হয়েছেন। আমার মনে আছে কেন, কারণ এটা প্রায় আমার ইয়েতে আসে, ওই যে কি বলে মেমোরিজে আসে। আচ্ছা, কারণ আমি এটা আচ্ছা, শেয়ার হ্যাঁ, দিয়েছিলাম হ্যাঁ। এটা লিখে যে আই এম সো ইমপ্রেসড বাই জয়াপাস অ্যাঙ্কারিং, অনেস্টলি। লুক who's talking, তুই আমাকে মার্ক দিলো। আমি তো না, 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 ছি, super ছি, ছি, আমি happy। mark দিচ্ছি না, আমার এত তুমি ভালো বলা মানে লেগেছে। অ্যাঙ্কারিং আমার সত্যি খুব কঠিন মনে হয়। সেটা হয়তো হুজুগে ভালো হয়ে গেছিল, অপির সাথে বসে আর্টিস্ট কে বসে, সেটাও তো খুব দেখার বিষয়। অপি তো ভীষণ ভালো করে, আর ও তো অ্যাঙ্কারিং এ তো তখনও একেবারে ভীষণ ভালো করছিল, হ্যাঁ, হ্যাঁ, আর খুব সাকসেসফুল একটা শো ছিল। জি। তো আমার মনে হয় কার সঙ্গে কি হচ্ছে সেটা নিয়ে না প্রত্যেকটা প্রোডাকশন নির্ভর করে। আসলে হোয়াটস ইওর টিম, তোমার সাথে কে বসে আছে, তোমার কো আর্টিস্ট, সেগুলো খুব ডিপেন্ড করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি বেশ বিনয়ী, আমি সেটা বিনয়ী আমরা- না, but you know very well. না, সত্যি বাট depend করে। অনেস্টলি খুবই ভালো। আপনি যদি এই সিটেও থাকতেন, আপনি সবাইকে ছাড়িয়ে যেতেন, সেই কথায় আর না যায়। বাট অনেক অনেক ধন্যবাদ জয়াপা। আমার মনে হয় প্রথমবার আপনার সাথে এভাবে মুখোমুখি ইন্টারভিউ হ্যাঁ, দেওয়া, 1-to-1 1 to 1। জানি না কেমন হয়েছে, বাট আমার ভীষণ ভালো লেগেছে, এবং আপনার সাথে আমার দেখা হবে আমার বাসায় এরপর। সত্যি তো? একদম। তাহলে দর্শক সবার সামনে বলছে নাবিলা ওর বাড়িতে দেখা হবে, আমি ওর হাতের খাবার খাবো, এবং আমি সেই ছবিটা তুলে ফেসবুকে দেখাবো। আমি কিন্তু খুব এক্সক্লুসিভ একটা দাওয়াত পেয়ে গেলাম। আর আপনি কথা দর্শকদের- দিন যে আপনি আসছেন। অবশ্যই। Yes. তুমি কি বলছো, আমি আমি জানি আপনি আমি আসবেন। আসবই। আর হচ্ছে দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক আবোল তাবোল কথা আপনারা হয়তো সহ্য করেছেন, কিন্তু ঈদ আড্ডা আমাদের আসলে এই আবোল তাবোল কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে খুব ভালো লাগলো, নিশ্চয়ই মনে হলো। তোমাকেও অনেক ধন্যবাদ। আর এই প্রোগ্রামের সাথে যারা আছেন, টক অফ দ্য ক্যাপিটালের সাথে যারা আছেন, পেছনে যারা আছেন ক্যামেরা, আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, দর্শকদের ঈদের শুভেচ্ছা, আর আমাদেরকে সহ্য করার জন্য অনেকক্ষণ থ্যাঙ্কস। অনেক অনেক ধন্যবাদ মুবারক। আপু। ঈদ মুবারক। এবং প্রিয় দর্শক, টক অফ দ্য ক্যাপিটাল আজকে ছিল জয়া আহসান। শুধু আজকে নয়, সবসময় শি ইজ টক অফ দ্য নেশন, এবং এরকমই জয়া আপার কথা আমরা যেন সবসময় শুনতে পাই, তার কাজ সবসময় দেখতে পাই, সেটা আমরা আশা করছি। আগামী পর্বে আরও একজন পছন্দের তারকা, হু ইজ দি টক অফ দ্য ক্যাপিটাল, তাকে নিয়ে আমরা হাজির হব। নিশ্চয়ই সঙ্গে থাকবেন, আমাদের অপেক্ষায় থাকবেন। TDC, talk of the couple, where the stars take the stage tonight. TDC, talk of the couple.